বহুল প্রতীক্ষার পরে নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত রাত একালি হ্যায় দ্য বানসাল মার্ডার্স সিনেমাটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুটা হয় বংশাল পরিবারকে দিয়ে, যেখানে আমাদের দেখানো হয় মীরা বংশালকে। বংশাল পরিবার খুবই বড় এবং অত্যন্ত ধনী একটি পরিবার। আর মীরার কথা বললে তিনি বংশাল পরিবারের একজন খুবই শক্ত মনের নারী। এখন যখন মীরা বাড়ির বাইরে বেরোন, তখন তিনি এমন এক দৃশ্য দেখেন যা দেখে তিনি পুরোপুরি হতবাক হয়ে যান। আসলে মীরার বাড়ির বারান্দায় কেউ একটি শূকরের কাটা মাথা রেখে চলে গেছে, আর আশেপাশে দেখা যায় অসংখ্য কাক, যাদের এখানে মেরে ফেলা হয়েছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে বংশাল পরিবার পুলিশকে খবর দেয়। তখনই এন্ট্রি হয় ইন্সপেক্টর জটিল যাদবের। জটিল যাদব খুব ভালো করেই জানতেন এটা বংশাল পরিবার, একটি অত্যন্ত ধনী পরিবার, যাদের প্রভাত বন্ধন নামের একটি সংবাদপত্রও ছিল। কিন্তু জটিল বুঝতে পারছিলেন না আসলে কেসটা কি এবং তাকে এখানে কেন ডাকা হয়েছে। এরপর তাকে জানানো হয় যে তাদের বাড়ির বারান্দায় অনেক কাক মেরে ফেলা হয়েছে এবং তার ওপর প্রভাত মন্থন পত্রিকার ওপর কেউ শূকরের মাথা রেখে গেছে। এটা দেখে বংশাল পরিবারের মনে হচ্ছিল এটাকে তারা একটি হুমকি হিসেবেই ধরতে পারে। ঠিক তখনই উমেশ জানায় যে কিছু লোক দেওয়াল টপকে এখানে এসেছিল এবং শূকরের মাথা রেখে চলে গেছে, কিন্তু এই বিষয় সম্পর্কে তাদের কিছুই জানা ছিল না। আর তারা আরও কিছু বলার আগেই বংশাল পরিবারের এক ছেলে, যার নাম আরব, হঠাৎ খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়ে। সে সেখানে লোকজনকে মারধর করতে শুরু করে। তখনই জটিল যাদব সেখানে চলে আসে এবং তিনি আরবকে নিয়ন্ত্রণে আনেন। তিনি তো জানতেনই না যে আরব এই বাড়িরই সদস্য। জটিলকে তখন জানানো হয় যে আরব প্রায়ই এ ধরনের আচরণ করে থাকে এবং তাকে সাধারণত গুরুমাই নিয়ন্ত্রণ করতেন, কারণ তিনি আরবকে মেডিটেশন করাতেন। এখানেই আমরা জানতে পারি যে বংশাল পরিবার গুরুমাকে ভীষণ শ্রদ্ধা করতেন, যার নাম গীতা। গুরুমাকে জিজ্ঞেস না করে তারা কোনো কাজই করেন না এবং পুরো বংশাল পরিবারই গুরুমায়ের কথা মেনেই চলে। এরপর সেখানে ডিজিপি সামির ভার্মা আসেন এবং তিনি জটিল যাদবের সঙ্গে দেখা করেন। ডিজিপি ভার্মা জটিল যাদবের থেকে জানতে চান আসলে এটা কে করেছে। তিনি বলেন তোমাকেই এটা খুঁজে বের করতে হবে, যাতে আমরা বুঝতে পারি এটা কোনো সতর্কবার্তা ছিল নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রকমের রহস্য। এরপরেই আমাদের দেখানো হয় জটিল যাদবের বাড়ির দৃশ্য। জটিল যাদব তার মায়ের সঙ্গে থাকেন, আর তার মায়ের একটাই সমস্যা, তিনি সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তাই তার মতে জটিল যাদবের যত তাড়াতাড়ি সম্ভব একটা বিয়ে করে নেওয়া উচিত। এর পরের দিন আমরা দেখি বংশাল পরিবারের বাড়িতে কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। যে লোকেরা শূকরের মাথা নিয়ে এখানে এসেছিল তারা সেই সিসিটিভি ফুটেজে ধরে পড়ে, এমনকি তাদের পরিচয়ও জানা যায়। এই কারণে এখন পুলিশ সেই বস্তিতে এসে পৌঁছায় যেখানে ওই দুই ব্যক্তি থাকতো। তাদের মধ্যে একজনকে তো পাওয়াই যায়, কিন্তু অফিসারকে দেখে সে প্রাণপণে পালানোর চেষ্টা করতে থাকে। জটিল যাদব যখন ওই লোকটাকে ধরছিল, ঠিক তখনই পথের মাঝখানে সে অনেকগুলো শিশুকে দেখতে পায় যাদের মুখে নেবুলাইজার লাগানো ছিল, মানে তাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। কিন্তু জটিল যাদব এসব উপেক্ষা করেই সামনে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ওই লোকটাকে ধরে ফেলে। এরপর তারা তাকে ভীষণভাবে মারধর করতে থাকে এবং জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তোমাকে এসব কাজ করতে কে বলেছিল। ঠিক তখনই সেখানে আইনজীবী অমৃত এসে পৌঁছায়, যিনিও ওই বস্তিতে এসে পৌঁছান। তিনি ওই লোকদেরকে সারিয়ে নিতে চান। এর পরপরই দেখা যায় ডিজিপি ভার্মাকে। উনি তখন পৌঁছে যান রাজেশ বাংশালের কাছে। রাজেশ বাংশাল একজন বড় রকমের নিউজ রিপোর্টার, তার একটি বিশাল টিভি চ্যানেল রয়েছে। এখানে আমরা জানতে পারি যে রাজেশ বাংশাল আগে বাংশাল পরিবারের একজন সদস্য ছিলেন, কিন্তু এখন তিনি তাদের থেকে আলাদা হয়ে গেছেন। তবুও রাজেশ বাংশাল সবসময় বাংশাল পরিবারের সম্পত্তির দিকে নজর রাখেন এবং সুযোগ পেলে সেগুলো দখল করতে চান। এই কারণেই সন্দেহ করা হচ্ছিল যে এই সব কিছুর পেছনে তারই হাত থাকতে পারে। এই কারণেই ডিজিপি ভার্মা তাকে জিজ্ঞাসাবাদ করতে যান। এদিকে রাতে জটিল যাদব ওই দুই লোককে জিজ্ঞাসাবাদ করেন। তখন তারা জটিলকে সব কিছু খুলে বলেন। তারা জানায় তাদের কাছে শুধু একটি ফোন কল এসেছিল, তারা কখনোই ওই লোকটির সঙ্গে দেখা করেনি। একজন অচেনা মানুষের ফোন ছিল সেটা, যে তাদের এই কাজটা করতে বলেছিল। বদলে সে তাদেরকে অনেক টাকা দিতে চেয়েছিল। তারা ভেবেছিল যে কাজটা তো খুবই ছোটোখাটো, কিন্তু তারা জানতো না যে এর পরিণতি এমন ভয়ানক হবে এবং তারা এত বড় রকমের একটা ফাঁদেও পড়ে যাবে। এরপর জটিল যাদব সঙ্গে সঙ্গেই বাংশাল পরিবারের ফার্ম হাউসে এসে পৌঁছে, যেখানে পরিবারের সবাই থাকতো। জটিল গেটের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু সিকিউরিটি গার্ডরা দরজা খুলছিল না।
কারণ সিকিউরিটি গার্ড উমেশ ঘুমিয়েছিল আর ওমপ্রকাশ ভিতরে কোথাও ছিল। তাই জটিল ভেতরে এসে উমেশকে জাগায়। তখনই তার চোখে পড়ে যায় মীরাকে, যিনি ভীষণ আতঙ্কিত ছিলেন এবং তার মুখে রক্ত লেগেছিল। মীরা তখন কাঁপতে কাঁপতে বলে, সবাইকে শেষ করে দেওয়া হয়েছে, আমার পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছে। এখানে দেখা যাচ্ছিল যে মীরা অনেক ভয় পেয়ে গেছিল। ওর মুখে এমন কথা শুনে আর ওর অবস্থা দেখে জটিল সঙ্গে সঙ্গে দৌড়ে ভেতরের দিকে আগায়। সে দেখতে থাকে যে ভেতরে আসলে কি ঘটেছে। ভেতরে এসে সে আস্থাকে দেখতে পায়। সেও ছিল ভীষণভাবে আতঙ্কিত। এটা দেখে জটিল আরও সামনে এগিয়ে যায় এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। সেখানে সে ওমপ্রকাশের মৃতদেহ দেখতে পায়, যাকে খুব অল্প সময়ের মধ্যেই অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওমপ্রকাশের সামনে থাকা কাঁচটি ভাঙা ছিল আর সুইমিং পুলে আরও একটি মৃতদেহ পড়েছিল। এরপর জটিল যাদব এক এক করে ঘরে ঢুকতে থাকে। যতই সে ঘরগুলোতে প্রবেশ করে, প্রত্যেকটি ঘরেই সে নতুন নতুন মৃতদেহ দেখতে পায়। এভাবে বাড়ির ভেতরে রহস্যজনকভাবে 5 জনের মৃত্যু হয়ে গেছে। এটা দেখে জটিল যাদব সঙ্গে সঙ্গেই ডিজিপি সামিরের কাছে ফোন দিয়ে পুরো ঘটনাটা জানায়। সে বিস্মিত হয়ে পড়ে, এমনটা কিভাবে সম্ভব? ঠিক তখনই আমরা দেখি ওই 5 জনের মধ্যে একজন এখনও বেঁচে আছে, যার নাম ওমপ্রকাশ, যে আসলে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করত। কিছুক্ষণের মধ্যেই এখানে সবাই এসে জড়ো হতে থাকে। এখানে এসপি চৌহানেরও এন্ট্রি হয়, যার জ্ঞান কম কিন্তু ভাবভঙ্গিতে নিজেকে জ্ঞানী মনে দেখায়। ডিজিপি ভার্মা ইতিমধ্যে ফরেন্সিক টিমকে খবর দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যেই তারা এখানে এসে পৌঁছে যায়, যাদের মধ্যে ছিলেন ডক্টর বানিকাও। বানিকা অত্যন্ত বুদ্ধিমান এবং ভীষণ প্রতিভাবান। তিনি সবাইকে জানিয়ে দেন কোনো প্রমাণ এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে না, আর যারা এখান থেকে যেতে চায় তাদের সবাইকে এখানে থাকতে হবে। পরের দিন আমরা দেখতে পাই জটিল যাদবকে, যিনি নিজের বাড়িতে ছিলেন। ঠিক তখনই সেখানে রাধা চলে আসে। রাধা আসলে জটিল যাদবকে পছন্দ করত। আসলে দুজনেই একে অপরকে ভালোবাসত। আর জটিল যাদবের মাও রাধাকে খুব পছন্দ করেন। তিনি চান দুজন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিক। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জটিল যাদব এবার মীরা বংশালকে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়। তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আসলে তুমি কি কি দেখেছো? তোমাকে সবকিছুই বলতে হবে। মীরা জানায় সে তখন নিজের ঘরেই ছিল। হঠাৎ করে সে কারো আওয়াজ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে দেখে আরব তাকে মারার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে আসতেছে। সে যখন সেখান থেকে সরে যায়, তখন আরব সেখানে ওমপ্রকাশকে হত্যা করে। এই দৃশ্য দেখে মীরা ভীষণ ভয় পেয়ে যায় এবং সে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নিচে সে আস্থা ও রিহানের কাছে যায়, যারা তখন একটি ঘরের মধ্যে ছিল। মীরা তখন তাদেরকে বলে, কোনোভাবেই তোমরা বাইরে বেরোনোর চেষ্টা করো না, কারণ বাইরে রয়েছে ভয়ঙ্কর বিপদ। কিছুক্ষণ পরে যখন তার মনে হয় যে সিকিউরিটি গার্ডকে জানানো উচিত, তখন সে সুইমিং পুলে আরবের মৃতদেহ দেখতে পায়। এদিকে ডাক্তার পানিকা সবাইকে জানায় সবাইকে একই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। যেভাবে খুনগুলো করা হয়েছে তাতে মনে হচ্ছে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল, কারণ যেসব জায়গায় তাদের হত্যা করা হয়েছে সেখানে সবাই উপস্থিত ছিল এবং তারা নড়াচড়া করার পর্যন্ত সুযোগ পায়নি। অন্যদিকে আমরা দেখতে পাই ওমপ্রকাশ ভয়াবহভাবে আহত অবস্থায় রয়েছে, আইসিইউতে ভর্তি। তবে সে এখন বিপদের বাহিরে, কিন্তু এই মুহূর্তে সে আবার কোনো বক্তব্য দেওয়ার অবস্থাতেও নেই। এদিকে আমরা এসপি চৌহানকে দেখতে পাই, যিনি সেই 2 লোককে নির্মমভাবে মারধর করছিলেন, কারণ ওই 2 লোকই বংশাল পরিবারের বাড়িতে শূকরের মাথা রেখে গিয়েছিল। এখন এসপি চৌহানের মনে হয় এই 2 লোকের কারণেই সবকিছু ঘটেছে, তাই তিনি তাদের ওপর ভীষণ নিষ্ঠুরতা চালাতে থাকেন। এর ফলস্বরূপ একজন লোকের চোখ ফেটে যায় এবং অন্যজন মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এই খবরটা আবার বাইরে ফাঁস হয়ে যায়, আর এতে মানুষজন খুবই ক্ষুব্ধ হয়ে পড়ে সেই পুলিশ অফিসারের ওপর এবং তাদেরকে তীব্রভাবে গালিগালাজ করতে থাকে। এমনকি এসপি অফিসও ঘেরাও করে ফেলা হয়। এই কথা যখন ডিজিপি ভার্মা জানতে পারে, তখন তিনি এসপি চৌহানকে বলেন, এই বিষয়টা তোমাকেই সামলাতে হবে, কারণ ভুলটা তোমারই। অন্যদিকে আমরা দেখতে পাই জটিল যাদব মহেন্দ্র বংশালের মেয়ে আস্থাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যান, কারণ সবগুলো খুনের সময় সেও সেখানে উপস্থিত ছিল। আস্থা তখন জানায় হঠাৎ করে সে কোনো একটা শব্দ শুনতে পেয়েছিল। যখন সে বাইরে বেরোয় তখন সে ওমপ্রকাশকে দেখতে পায়। ওমপ্রকাশ বলেছিল সম্ভবত বাইরের গেটটা খোলা রয়ে গেছে, তাই সে সব গেট পরীক্ষা করবে। এরপর আস্থা আবার নিজের ঘরে ফিরে যায়। কিছুক্ষণ পর আবার যখন সে শব্দ শুনতে পায়, তখন আস্থা আবার বাইরে আসে। বাইরে এসে সে দেখে মীরা সেখানে দাঁড়িয়ে আছে। মীরা তাকে ভেতরে নিয়ে যায় এবং বলে, বাইরে বিপদ রয়েছে, যে কোনো কিছু ঘটে যেতে পারে, এর জন্য ভেতরে থাকাই নিরাপদ। জটিল যাদব এখানে আস্থার কাছে জানতে চান, শেষ পর্যন্ত তোমার সন্দেহটা কার ওপর? তখন আস্থা বলে, আমার সন্দেহ গুরুমার ওপরেই, কারণ গুরুমা আসার পর থেকেই সব কিছু খারাপ হতে শুরু করেছে। গুরুমার নামে বংশাল পরিবার অনেক সম্পত্তি লিখে দিয়েছে।
যখন জটিল যাদব গুরুমাকে জিজ্ঞাসাবাদ করতে যান তখন গুরুমা ধাঁধার মতো করে উত্তর দেন। এই কারণে জটিল যাদব তার সঙ্গে আর কোনো প্রশ্ন উত্তর না করেই সেখান থেকে প্রত্যান করেন। এরপর আমরা বংশাল পরিবারের আরেকটি গোপন সত্য জানতে পারি। 1 বছর আগে অর্থাৎ 28শে জানুয়ারি মীরার ছেলে অর্জুনের মৃত্যু হয়েছিল, আর সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাই ফার্ম হাউসে একত্রিত হয়েছিল, কিন্তু ঠিক সেই দিনই সকলকে হত্যা করা হয়। এরপর জটিল যাদব ডাক্তার খান্নার সঙ্গে দেখা করেন, যিনি মীরার স্বামী ছিলেন, কিন্তু এখন তারা আলাদা থাকেন। মিস্টার খান্না বর্তমানে লন্ডনে থাকেন। মিস্টার খান্না জানান তিনি অর্জুনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। অর্জুন এমন এক ধরনের নিউমোনিয়াতে আক্রান্ত ছিল যেখানে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 10%। এরপর ডাক্তার পানিকার সবাইকে বংশাল পরিবারের ফার্ম হাউসে নিয়ে যান, যেখানে সব খুনের ঘটনাগুলো ঘটেছিল। সেখানে নিয়ে গিয়ে তিনি সবাইকে বোঝান শেষ পর্যন্ত সবাইকে কিভাবে প্রত্যেককে হত্যা করা হয়েছিল। ডাক্তার পানিকার জানান সবার মৃত্যু ছিল খুবই আরামদায়ক। কেউ চেয়ারে বসেছিল, কেউ আবার বিছানায় ঘুমোচ্ছিল, কিন্তু কেউই নিজের জায়গা থেকে নড়েনি। খুনি প্রথমে তাদের মাথার উপরে কাপড় চাপা দেয়, তারপর তাদেরকে হত্যা করে। এ পর্যায়ে সবার সন্দেহ গিয়ে পড়ে আরবের উপরই, কারণ আরব মাদক সেবন করত। জটিল যাদব নিজেও দেখেছিল যে সেদিন আরব সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং সবাইকে মারার চেষ্টা করছিল। মীরাও দেখেছিল যে আরব তাকে মারতে এগিয়ে আসতেছিল, কিন্তু পরে সে ওমপ্রকাশকে হত্যা করে। ওমপ্রকাশ তখন এক লাথি মেরে আরবকে নিচে ফেলে দেয় সুইমিং পুলে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। এখন জটিল যাদব চলে আসে মীরার কাছে এবং অর্জুনকে নিয়ে কিছু ওকে প্রশ্ন করে। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের সবার রক্তে এমন একটি মাদক পাওয়া গেছে যা নেশা ধরায় এবং ঘুম বাড়িয়ে দেয়। আর জটিল যাদব সম্প্রতি মিস্টার খান্নার কাছ থেকে জানতে পেরেছে যে অর্জুনের মৃত্যুর পর থেকেই আপনি এই মাদকটি সেবন করছেন, তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে এই মাদক আপনি এই সবাইকে দিয়েছিলেন। এইসব তথ্য দেখে ডিজিপি ভার্মা চান ডাক্তার পানিকার জন্য সবকিছু পুনরায় তদন্ত করেন এবং নতুন করে রিপোর্ট তৈরি করেন। এখন ডাক্তার পানিকারকে আবার নতুন করে রিপোর্ট বানাতে হয়। তার উপর জটিল যাদব বারবার তার কাছ থেকে সাহায্য চাইতে থাকেন, যার ফলে ডাক্তার পানিকার খুবই বিরক্ত হয়ে পড়েন। তবে জটিল যাদব যে তথ্যগুলো সামনে এনেছিল সেগুলো একেবারেই সঠিক ছিল। জটিল যাদব তখন পানিকারকে জিজ্ঞাসা করে আসলে অর্জুন বংশালের কি এমন কোনো রোগ ছিল যে যার কারণে 1 সপ্তাহের মধ্যেই তার মৃত্যু হতে পারত। এর উত্তরে ডাক্তার পানিকার জানায়, আমি অর্জুনের রিপোর্টটা পড়েছি, ওর এমন কোনো মারাত্মক রোগই ছিল না যার কারণে 1 সপ্তাহের মধ্যে তার মৃত্যুটা হতে পারে। যদিও সংক্রমণ ধীরে ধীরে বাড়ছিল এবং তার ফুসফুসও দুর্বল হয়ে পড়ছিল, তবুও শ্বাস নেওয়ার জন্য তাকে মাঝে মধ্যে নেবুলাইজারের প্রয়োজন হতো। নেবুলাইজারের নাম শুনতে এবং দেখতেই তার মনে পড়ে যায় এটা তো সে আগেও কোথাও একটা দেখেছিল। আসলে এই নেবুলাইজারটা সে বস্তিতে দেখেছিল যখন ওই 2টা লোককে ধরতে গিয়েছিল। এরপর যখন অর্জুনের রিপোর্ট ভালোভাবে পড়া হয় তখন তাদের সন্দেহ হয় এই রিপোর্টটি ভুয়ো হতে পারে, কারণ শিশু যতই দুর্বল হোক না কেন 1 সপ্তাহের মধ্যে তার মৃত্যুটা কোনোভাবেই পসিবল নয়। এরপর আমরা দেখতে পাই আইনজীবী অমৃতাকে, যিনি ওই বস্তিতেই থাকতেন। জটিল যাদব সেখানে অমৃতার সঙ্গে দেখা করতে যান। জটিল যাদব অমৃতার কাছে জানতে চান শেষ পর্যন্ত সেই শিশুদের এমন কি হয়েছিল যে তাদের নেবুলাইজারের প্রয়োজন পড়েছিল। অমৃতা জানায় সেদিন ছিল 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। সেদিন সব শিশুই খুব আনন্দে ছিল। তারা যে ঘরে ছিল হঠাৎ করে পাশের একটি ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়া সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। এর ফলে শিশুদের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, আর ঠিক এই কারণেই অনেকগুলো শিশুর একসঙ্গে মৃত্যু হয়ে যায়। এই কথাটা শুনে জটিল যাদব সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় সেই ফ্যাক্টরিতে এবং সব কিছু খতিয়ে দেখতে শুরু করে। ফ্যাক্টরিটি তখন বন্ধ অবস্থায় ছিল। জানা যায় সেটি একটি কোরিয়ান কোম্পানির ছিল এবং এর মালিকও সেখান থেকে পালিয়ে গেছে। সব কিছু পরীক্ষা করার পরে জটিল যাদব এমন কিছু প্রমাণ পেয়ে যায় যার সাহায্যে সে এই কেসটি আরও এগিয়ে নিতে পারে। পরদিন জটিল যাদব মীরা বংশালকে নিজের কাছে ডেকে পাঠান। তিনি মীরাকে বলেন, আমার খুব সন্দেহ হচ্ছে যে এই সব ঘটনার পিছনে আপনারই হাত রয়েছে। 26শে জানুয়ারির দিনটা আপনার খুব ভালোভাবেই তো মনে থাকার কথা, কারণ যে জায়গায় পতাকা উত্তোলন হয়েছিল সেখানে আপনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে অর্জুন বংশালও উপস্থিত ছিল, আর সেদিনই ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাসে 9টি শিশুর মৃত্যু হয়। সেই বিষাক্ত গ্যাসের প্রভাব অর্জুন বংশালের উপরও পড়েছিল, আর তার আগেই সে অনেকটাই অসুস্থও ছিল। সেই বিষাক্ত গ্যাস অর্জুন বংশালকেও নিজের কবলে নিয়ে তার মৃত্যু ঘটায়। কিন্তু তখন আপনি বুঝতেই পারেননি যে এই গ্যাস আপনার নিজের সন্তানকেও হত্যা করবে, কারণ যে ফ্যাক্টরি থেকে এই গ্যাসটা বেরিয়েছিল সেই ফ্যাক্টরিটা আসলে আপনারই ছিল। এইসব কথায় জটিল যাদব মীরাকে বলেছিল, কিন্তু ঠিক তখনই তার আইনজীবী এসে যায়, ফলে তাদের মধ্যে আর কথা এগোতে হয় না।
কিন্তু কাউকে তো এই অপরাধের দায়টা নিতে হতো। এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হতো। তাই ডিজিপি ভার্মা ঘোষণা করেন আরবই দোষী, এবং সবকিছু সেই করেছে, কারণ আরব মাদক সেবন করত এবং সেই সবার খাবারে মাদকটা মিশিয়েছিল, যাতে করে সবাই নেশাতে ধূত হয়ে পড়ে এবং খুব সহজেই সেই সবাইকে হত্যা করতে পারে। পরের দিন সকালে প্রেস কনফারেন্সে এই সব কিছু জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু জটিল যাদব এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না। সে এখনও তদন্তটা চালিয়ে যেতে চাইছিল। তার হাতে ছিল মাত্র একটি শেষ রাত। এজন্য সে ডাক্তার পানিকারকে কল দেয় এবং তার থেকে সব তথ্যগুলো চায়। সে যে কী করতে চাইছিল এগুলো সে তাকে জানায়। রাতেই জটিল যাদব পৌঁছে যায় ওম প্রকাশের কাছে, যিনি আসলে আইসিইউতে ছিলেন, কিন্তু ততক্ষণে তার জ্ঞান ফিরে গিয়েছিল। তখন সে তার নিজের বক্তব্যটা দিতে সক্ষম হয়। এখানে ওম প্রকাশ জানায়, বাড়ির দরজাটা খোলা ছিল, তাই আমি ভেতরে যাতাই করতে গিয়েছিলাম। মীরা ও আস্থা যেমনটা বলেছিল, দরজাটা খোলা থাকায় সে ভেতরে ঢুকেছিল। ভেতরে এসে সে আস্থাকে দেখতে পায়। ওম প্রকাশ আস্থাকে তখন জানায় যে বাড়ির দরজাগুলো খোলা রয়েছে, তাই সেগুলো আবার একবার পরীক্ষা করতে হবে। এসব কথাগুলোই ওম প্রকাশ জটিল যাদবকে জানিয়েছিল। কিন্তু এবার জটিল যাদব ওম প্রকাশকে বলে, তুমি যা বলার ছিল সব বলে ফেলেছ। এখন আমি তোমাকে বলি, এই সব কিছুর পেছনে তোমারই হাত রয়েছে। তুমি সবাইকে হত্যা করেছ। তুমি আরবের ফোন থেকে ওই 2 লোককে ফোন করেছিলে এবং তাদেরকে শুকরের মাথা রেখে যেতে বলেছিলে। আর যে দরজাটা খোলা ছিল সেটাও তুমি আরবকে খুলতে বলেছিলে, যাতে সে দরজাটা খুলতে পারে এবং তুমি তাকে মাদক দিতে পারো, কারণ সেই সময় আরব আস্থা এবং রোহানের সঙ্গে ছিল। সেখান থেকে সে বেরিয়ে আসার পরে তাকে তুমি মাদকটা ধরিয়ে দাও। এরপর আরব নিজের ঘরে মাদক সেবন করতে চলে যায়। আর ঠিক এই সুযোগটাই তুমি কাজে লাগিয়েছিলে। তুমি একে একে সবার ঘরে গিয়েছিলে এবং নির্মমভাবে সবাইকে হত্যা করতে শুরু করেছিলে। মাদকের প্রভাবে সবাই তখন অচেতন অবস্থায় ছিল, কারণ তুমি তাদের অচেতন করেছিলে আগেই মাদকটা দিয়ে। সবার খাবারে আসলে তুমি মাদকটা মিশিয়েছিলে। আর সেদিন আস্থা আসলে ক্ষীরটা খেয়েছিল না, কারণ আস্থার দুধে অ্যালার্জি ছিল। আর মীরারও সেদিন ক্ষীর খাওয়ার একেবারে ইচ্ছে ছিল না। এই সুযোগটাই কাজে লাগিয়ে তুমি সবাইকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছো। সবার মুখের ওপরে তুমি কাপড়টা চাপা দিয়েছিলে, তারপর নির্মমভাবে তাদেরকে হত্যা করেছিলে, যাতে রক্তের ছিটা তোমার কাপড়ে না লাগে। আর শেষে যখন তুমি আরবের মাকে হত্যা করছিলে, ঠিক তখনই মহেন্দ্র বংশাল সেখানে এসে পৌঁছেন। তাকেও তুমি নির্মমভাবে হত্যা করেছিলে। এই সব ঘটনাই আরব দেখে ফেলেছিল। এরপর আরব তোমার কাছ থেকে সেই অস্ত্রটি ছিনিয়ে নেয় এবং তোমার পেছনে দৌড়ায়। ঠিক তখনই তোমার সামনে এসে পড়ে মীরা। কিন্তু যেভাবে অস্ত্র হাতে আরব মীরার দিকে দৌড়াচ্ছিল তা দেখে মীরার মনে হয়েছিল আরব হয়তোবা তাকে মারতে চায়, কিন্তু আসলে আরব ওম প্রকাশকেই মারতে চেয়েছিল এবং এতে সে সফলও হয়েছিল, যদিও ওম প্রকাশ বেঁচে যায়। এরপর ওম প্রকাশ এক লাথি মেরে আরবকে সুইমিং পুলে ফেলে দেয়। এই সব কিছুই জটিল যাদব ওম প্রকাশকে বলে। ওম প্রকাশ তখন অবশ্য স্বীকারও করে নেয় যে হ্যাঁ, তুমি যেভাবে বললে ঠিক ওইভাবেই আমি কাজগুলো করেছি। ওম প্রকাশ তখন তার জবানবন্দিতে জানায় যে এই সব কাজ আমিই করেছি এবং পুরো বংশাল পরিবারকে আমি হত্যা করেছি। এখন প্রশ্ন আসে, জটিল যাদব কিভাবে এই সব কিছু জানতে পারল? আসলে 26শে জানুয়ারির দিন যে 9টি শিশুর মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে একজন ছিল ওম প্রকাশের নিজের সন্তান। তার নাম ছিল রানী। রানীও আসলে বাচ্চাদের সঙ্গে ওই ঘরটাতেই উপস্থিত ছিল। সেই ঘরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে এবং 9টি শিশুর মৃত্যু হয়। আমি আমার সন্তানকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা তাকে বাঁচাতে পারিনি। আমি বংশাল পরিবারের কাছেও সাহায্য চেয়েছিলাম, কিন্তু তারা কোনো রকমের কোনো সাহায্যই করেনি। তারপর আমরা যখন প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম, তখন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা আমাদেরকে হুমকি দিয়েছিল, যদি আমরা কিছু বলি তাহলে যে বস্তিতে আমরা থাকি সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, কারণ সেই বস্তিটা পুরোপুরি অবৈধ, যার কারণে আমাদের বস্তির মানুষদেরকে চুপ থাকতে হয়েছিল। তবুও আমি বংশাল পরিবারের বাড়িতে কাজ করতাম, যদিও বংশাল পরিবার আমার দিকে চোখ তুলে তাকাতো না। কিন্তু প্রত্যেক দিনই আমার মেয়ের কথা মনে পড়তো, তার মৃত্যুর কথাগুলো আমার মনে পড়তো। আমি যে বংশাল পরিবারের জন্য কাজ করছিলাম, ঠিক সেই বংশাল পরিবারের কারণেই আমার মেয়েটা মারা গেছে। কারণ ওম প্রকাশ খুব ভালো করেই জানতো যে ফ্যাক্টরিতে তাদেরই। ওর ওই সম্পূর্ণ বক্তব্যটা রেকর্ড করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই সেটা পুরো ভাইরাল হয়ে যায়। এরপর ডিজিপি ভার্মা প্রেস কনফারেন্সে ওম প্রকাশের নামটা এই হত্যাকাণ্ডে উল্লেখ করে। ডাক্তার পানিকার এবং জটিল যাদবের বুদ্ধিমত্তার সাহায্যে তারা এই কেসটি সমাধান করতে সক্ষম হয়েছে। কিন্তু ডিজিপি ভার্মা জটিল যাদবকে সাসপেন্ড করে দেন, কারণ জটিল যাদব এই সমস্ত কাজ সরকারি অনুমোদন ছাড়াই করেছিলেন। তিনি সব কিছু আনঅফিসিয়ালি করেছিলেন। এ কারণে তাকে সাসপেন্ড করা হয় এবং তার উপর একটি কমিটিও বসবে।
ডাক্তার পানিকারকেও বলা হয় শেষ পর্যন্ত ওম প্রকাশের বক্তব্য কিভাবে ভাইরাল হলো। ডাক্তার পানিকার তখন বলেন, আমার ল্যাপটপটা চুরি হয়ে গেছে। কিন্তু ডিজিপি ভার্মা খুব ভালোভাবেই জানতেন ডাক্তার পানিকার মিথ্যে কথা বলছেন। তাদের খুব স্পষ্ট ধারণা রয়েছে যে ডাক্তার পানিকার এবং জটিল যাদব একসঙ্গে কাজ করেছেন। এরপর দেখতে পাওয়া যায় মীরাকে, যিনি শহর থেকে কথা বলছিলেন। তিনি বলেন যে ফ্যাক্টরি থেকে বিষাক্ত গ্যাস বেরিয়েছিল সেটি আসলে আমাদের ছিল না। যারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল তারা বুঝতেই পারবে না যে ফ্যাক্টরিতে আমার নামে ছিল না। কিন্তু ফ্যাক্টরি থেকে যে গ্যাসটা বেরিয়েছিল এবং যে শিশুরা মারা গেছে তার জন্য আমার এখনও দুঃখ রয়েছে। এরপর আমরা দেখতে পাই জটিল যাদবের পুরো পরিবারকে। তার পরিবারের মধ্যে ডাক্তার পানিকারও উপস্থিত ছিলেন এবং তার মা এখানে ছিলেন। তারপর আমরা দেখতে পাই রাধাকে, যিনি জটিল যাদবের সঙ্গে উপস্থিত ছিলেন। রাধা চায় জটিল যাদব দ্রুত তাকে প্রপোজ করুক, যাতে তারা বিয়েটা করে নিতে পারে। কিন্তু জটিল যাদব বলে, আমি তোমার জন্য একদমই ঠিক নই, কারণ আমি খুব খারাপ সময় দেখেছি। কিন্তু এখন যেটা ঘটছে এটাই হচ্ছে আমার জন্য খুব ভালো সময়। জানা যায় রাধার কোনো একটা পরীক্ষা ছিল, সে পরীক্ষা দিতে চলে যায়। রাধা তখন বলে, আমি থাকবো এবং তোমার সাথেই থাকবো, কারণ আমি তোমাকে পছন্দ করি। জটিল যাদবও তাকে খুবই পছন্দ করেছিল। সে খুব শীঘ্রই তাকে প্রপোজও করবে। আর এর মধ্যে দিয়েই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।